নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। 14ই ডিসেম্বর ঢাকায় কি হয়েছে আপনারা সবাই জানেন। এখন যত কাণ্ড সবই ঢাকায়। শহীদ বুদ্ধিজীবী দিবস সাড়ম্বরে বাংলাদেশে পালন করা হয়। এবারও পালন করা হলো, কিন্তু সাড়ম্বরে শব্দটা আমি উল্লেখ করব না। আশা করি আমার দর্শকরা যারা এপার বাংলায় বা বাংলাদেশে বা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে আছেন তারাও আমার সঙ্গে সহমত পোষণ করবেন। সমাজ মাধ্যমে একটা জোক কার্যত ভাইরাল হয়েছে। রসিকতা করে নেটিজেনরা লিখছেন যে পুরুষ মানুষদের কখনো তাদের বেতন জিজ্ঞাসা করতে নেই, মহিলাদের বয়স জিজ্ঞাসা করতে নেই, আর জামাতে ইসলামীদের জিজ্ঞাসা করতে নেই 71 সালে 14ই ডিসেম্বর তাদের ভূমিকা কি ছিল। সেই জামাতে ইসলামী 14ই ডিসেম্বর শনিবার ঢাকা প্রেস ক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে। পাপস্খলন, লোকের চোখে ধুলো দেওয়ার কৌশল, নাকি রাজাকার আল শামস আল বাদরের নাতি পুতিরা বাংলাদেশের মানুষের চোখে ধুলো দিতে চাইছেন? রাজাকারের নাতিপুতিরা এখন বাংলাদেশে খুব সক্রিয় এবং বাংলাদেশের মুখ্য উপদেষ্টা ইউনূস রাজাকারদের যে মনে প্রাণে সমর্থন করেন শহীদ বুদ্ধিজীবী দিবসে তা আরো একবার প্রমাণিত হলো। শহীদ বুদ্ধিজীবীদের স্মারকস্থলে ডক্টর ইউনূস গিয়েছিলেন একেবারে জুতো পরে, সঙ্গে ছিল না কোনো পুষ্পস্তবক। আর বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন খালি পায়ে গিয়েছিলেন, শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন, মিনিট দুয়েক চুপচাপ দাঁড়িয়েছিলেন শহীদ বেদির সামনে। শ্রদ্ধা নিবেদন এভাবেই করা যায়। আর ইউনূস জুতো পায়ে শহীদ বেদিতে চলে এলেন। দেখুন, এটা একটা শিষ্টাচার। সমস্ত মানুষ মানেন কোন শহীদ বেদিতে গেলে পরে জুতো খুলে যেতে হয়। সুৎখর ইউনূসের এই বোধ নিশ্চয়ই আছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে তিনি শহীদ বুদ্ধিজীবীদের অপমান করলেন। কারণ ইউনূস নিজে মুক্তিযুদ্ধ বিরোধী, নিজে রাজাকারদের সমর্থক এবং তার সরকার টিকে আছে জঙ্গি জেহাদিদের সমর্থনে। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে স্কুল কলেজে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হবে ঠিকই, কিন্তু সেখানে কোনো আলাপ আলোচনার পরিসর রাখা হয়নি। কারণ আলাপ আলোচনা, সেমিনার প্রভৃতি হলে রাজাকার, জামাতে ইসলামী, আল শামস, আল বাদর যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তাদের কথা চলে আসবে আলোচনায়। তাদেরকে বাদ রেখে তাদের ভূমিকাকে তুলে না ধরলে তো কোনো আলোচনাই স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। এটা ভেবেই শেষ পর্যন্ত সরকার আলাপ আলোচনা নিষিদ্ধ করেছে। ওই চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো বুদ্ধিজীবী শহীদ দিবস পালন করা হবে, কিন্তু আলাপ আলোচনার কোনো পরিসর রাখা হবে না। অর্থাৎ করতে হয় বলে করলাম, এতে কোনো আন্তরিকতার ছাপ নেই। আপনারা মোবাইলের পর্দায় বা স্মার্ট টিভির পর্দায় যখন এই প্রতিবেদন দেখবেন তখন এই দুটো ছবি দেখবেন। দেখলে আপনারা নিজেরা জাজ করতে পারবেন একজন আন্তরিকভাবে শহীদ বুদ্ধিজীবী দিবসে মাল্যদান করলেন, নীরবতা পালন করলেন, খালি পায়ে এলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, আর একজন আসতে হয় বলে এলেন যার মধ্যে আন্তরিকতার লেশ মাত্র ছিল না। আচ্ছা, ইউনূসের জঙ্গি সহযোগীরা 14ই ডিসেম্বর কোথায় ছিলেন? ইউনূসের ভাষায়
জুলাই অগাস্ট অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিজবুত তাহরিরের সক্রিয় সদস্য মাহফুজ কোথায় ছিলেন? সার্জিস কোথায় ছিলেন? নাহিদ ইসলাম কোথায় ছিলেন? সাজিব ওয়াজেদ ভুঁইয়া কোথায় ছিলেন? হাসনাত আব্দুল্লাহ কোথায় ছিলেন? তাদেরকে কিন্তু দেখা যায়নি শহীদ বুদ্ধিজীবীদের এই স্মরণ অনুষ্ঠানে। তাৎপর্যপূর্ণ না? যদিও আসিফ নজরুল উপস্থিত ছিলেন, থাকতে হয় বলেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭১ হলের নাম পরিবর্তন করে 2024-এর বিপ্লবকে স্মরণ করা হচ্ছে। মানে ৭১-এর মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষের মনন থেকে, চেতনা থেকে মুছে ফেলার কি সচেতন প্রয়াস। ইতিমধ্যে জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় স্থগিতাদেশ দিয়েছে। বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা শব্দটা যাতে না থাকে সেজন্য জঙ্গি ইউনূস সরকার সচেষ্ট হয়েছে। এর পরের লক্ষ্য হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত হিসাবে রবি ঠাকুরের এই গানটারও পরিবর্তন করা, বাংলাদেশের জাতীয় পতাকায় ইসলামী চিহ্নের অনুপ্রবেশ ঘটানো, এগুলো তাদের এজেন্ডাতে আছে। এই লক্ষ্য পূরণ করতে তারা বদ্ধপরিকর। এখন প্রশ্ন হলো তারা পারবেন কি? 13ই ডিসেম্বর আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করেছে, অতর্কিতে করেছে। আগে আওয়ামী লীগ সভা সমাবেশ করলে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতেন, সভা সমাবেশ বন্ডুল করে দিতেন। কিন্তু এবার সেটা হয়নি, বরঞ্চ আওয়ামী লীগের সভা সমাবেশে পথ চলতি মানুষ আগ্রহ নিয়ে শুনেছেন কি বলতে চাইছে বাংলাদেশের সাবেক শাসক দল। শেখ হাসিনা বিবৃতি দিয়ে বলেছেন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির অবসান ঘটাতে হবে, তাদের দাঁত নখ ভেঙে দিতে হবে। এখন প্রশ্ন হলো, এই যে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এত সাহস পাচ্ছে কি করে? এর কারণ আছে। প্রথম কারণ হচ্ছে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে, পুলিশ প্রশাসনে, সেনাবাহিনীতে জামাতের মতাদর্শ অনুসরণ করেন এমন লোককে বসানো হয়েছে যাতে অ্যাডমিনিস্ট্রেশনের উপর পুরো কন্ট্রোল থাকে। এই ছাত্র জনতা এবং দুষ্কৃতীদের হাতে লুট করা অস্ত্র সামগ্রী রয়েছে, তারা সেই অস্ত্র সামগ্রীকে ব্যবহার করে যারা তাদের জমানার সিদ্ধান্তের প্রতিবাদ করবেন তাদেরকে খুন করবেন, একদম নিশ্চিন্ত। সেই জন্য বাংলাদেশের মানুষ কিছুটা গুটিয়ে আছেন। কিন্তু 1 মাস আগেও তারা যেভাবে নীরব ছিলেন, এখন কিন্তু সেরকম নীরব তারা নয়। 32 নম্বর ধানমন্ডিতে শেখ মুজিবের বাড়ির সামনে আমি দেখলাম 2 জন মহিলা গিয়েছেন, তাদের ঘিরে ধরে স্লোগান দেওয়া হচ্ছে পতিত ফ্যাসিবাদ নিপাত যাক, আপনারা কেন এসছেন? সেই মহিলাও অদম্য সাহস নিয়ে 2 জন জয় বাংলা বলছেন, জয় বঙ্গবন্ধু বলছেন। এই যে প্রতিবাদটা, নাগরিক প্রতিবাদটা ঢাকার রাস্তায় দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা শুভ লক্ষণ। কেন আমি শুভ লক্ষণ বললাম? আমার বাংলাদেশের বন্ধুরা বলতেই পারেন যে বাংলাদেশের মসনদে কারা ক্ষমতাসীন হবে তাতে ভারতের কি এসে যায়? সত্যি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবার কোনো ইচ্ছা ভারত সরকারের নেই এবং ভারতবাসীরও নেই। কিন্তু আমাদের কনসার্ন কি? আমাদের কনসার্ন হচ্ছে বাংলাদেশে যেভাবে জঙ্গিবাদের চাষ হচ্ছে তাতে আমাদের পড়শি দেশ জঙ্গিদের আশ্রয়স্থল, জঙ্গিদের অবাধ বিচরণ ভূমি হয়ে উঠবে এরকম চলতে থাকলে। এবং সেই জঙ্গিরা ঘোষিত ভারত বিরোধী। তারা ইতিমধ্যে হুমকি দিচ্ছে চিকেন নেকে আক্রমণ করার, উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার। 174 জন জঙ্গিকে ইউনূসের অন্তর্বর্তী সরকার মুক্তি দিয়েছে। যে অস্ত্র পুলিশের অস্ত্রাগার থেকে লুট হয়েছিল সেই অস্ত্র এখনো সেনাবাহিনী উদ্ধার করতে পারেনি।
সেই বেআইনি অস্ত্র রয়েছে জঙ্গি জিহাদিদের হাতে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. পাক মৌলবাদীরা বলছেন যে অ্যাটম বোমা দিয়ে তারা বাংলাদেশকে সহায়তা করবে, অর্থাৎ ৭১-এ পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধের পরাজয়কে তো মানতে পারেনি। সেই জন্য ভুট্টো বলেছিলেন না, ১০০০ বছর ধরে হিন্দুস্তানের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এখন একটা সুযোগ পেয়েছে পাকিস্তান যে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতে বিচ্ছিন্নতাবাদী হামলা চালানোর, ঠিক যেটা তারা মুম্বাইতে করেছিল, সংসদে হামলা করেছিল, পাঠানকোটে করেছিল। পাকিস্তানে এখনো সীমান্তের ওপার থেকে পাক আর্মির সক্রিয় সহযোগিতায় ভাড়াটে জঙ্গিরা ঢুকছে, তারা সাধারণ মানুষ, সেনাবাহিনীকে আক্রমণ করছে, নিজেরাও খতম হচ্ছে। অর্থাৎ একটা অশান্তির পরিবেশ তারা জিয়ে রাখতে চায় কাশ্মীরে। সেই সুযোগ তারা খুঁজছে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, উত্তর পূর্বে এই একই রকম নাশকতার কাজ করা, এবং তাতে বাংলাদেশের জমিকে তারা ব্যবহার করতে চায়। এটাই আমাদের উদ্বেগের কারণ। বাংলাদেশের মানুষও বুঝছেন যে যেভাবে তাদের এই অন্তর্বর্তী সরকার চলছে, অচিরেই বাংলাদেশ দ্বিতীয় আফগানিস্তান হবে এবং তারপরে গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী। বাংলাদেশের অবস্থা সিরিয়া, ওই আপনার লেবানন, ওই সমস্ত রাষ্ট্রের মতো হতে পারে। কারণ জঙ্গি জেহাদিরা যে কোনো মূল্যে বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের স্মৃতি সব কিছু বাঙালির মন থেকে মুছে ফেলতে চায়। সেই কাজে তারা সফল হবেন কিনা সেটা নির্ভর করছে বাংলাদেশের মানুষ কিভাবে এই অপচেষ্টাকে রুখে দিতে পারবেন। শুনুন, ৪ মাস হয়ে গেল ইউনূস সরকারের। আপনি যদি তাদের রিপোর্ট কার্ড দেখেন, দেখবেন নতুন আলু কিলো হচ্ছে ৯০ টাকা, পুরনো আলু ১১০ টাকা। বেশিরভাগ সবজির দাম সেঞ্চুরি ক্রস করেছে। বাংলাদেশের মানুষ মাছ খেতে ভালোবাসেন, আমরাও বাসি, কিন্তু এমনই বাংলাদেশে মাছের দাম, বিভিন্ন খবরের কাগজে সেখানে লেখা হচ্ছে সাধারণ মানুষ মাছ তো খেতে পাচ্ছেন না, মাছ কিনতে না পেরে তারা মাছের কাঁটা কিনে খাচ্ছেন। এটা হচ্ছে ইউনূস সরকারের অবদান। ৩০% বেকার, তার মধ্যে ১৫% শিক্ষিত বেকার। ইউরোপে, আমেরিকায় বাংলাদেশের উৎপাদিত গার্মেন্টস রপ্তানি হতো, সেটা অনেকটা কমে গেছে। বাংলাদেশ IMF এর কাছে বেল আউট প্যাকেজ চাইছে। পশ্চিম দুনিয়া সহ পৃথিবীর অন্যান্য দেশ বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে সরব। ব্রিটেনের হাইকমিশন বিবৃতি দিয়ে জানিয়েছিল বাংলাদেশে যে কোনো মুহূর্তে সন্ত্রাসবাদী হামলা হতে পারে, ধর্মীয় স্থানে হতে পারে, সভা সমাবেশ হতে পারে, এবং সেই হামলার টার্গেট হবেন অমুসলিমরা। এবং আমার ধারণা শুধু অমুসলিমরা নয়, ধর্মীয় সংখ্যালঘুরা নয়, বিদেশিরা নয়, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিও। তাহলে নিজের পাপস্খলনের জন্য ইউনূস ভারত বিরোধী শটটাকে চড়া করতে চাইছেন। জাতীয় ঐক্য, ভারত আক্রমণ করবে, ইত্যাদি ইত্যাদি। প্রথম কথা বলে দিই, ভারত সম্প্রসারণবাদী রাষ্ট্র নয়, ভারত আক্রমণ করবে না। কিন্তু বাংলাদেশের মাটি থেকে যদি দেখা যায় এমন চক্রান্তের জাল রচনা হচ্ছে যেটা ভারতের ১৪০ কোটি ভারতবাসী নিরাপত্তার পক্ষে বিপজ্জনক, তখন ভারত তো আর চুপ করে বসে থাকবে না। ভারত যেটা করার সেটা করবে। পাকিস্তান হারে হারে জানে সার্জিক্যাল স্ট্রাইক জিনিসটা কি বস্তু। যদিও আমরা সীমানায় নিরাপত্তা জোরদার করেছি, সেনা মোতায়েন করা হয়েছে। সবসময় সীমান্তে সেনা মোতায়েন আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আধা সামরিক বাহিনীকে তৎপরতা বাড়ানো হয়েছে। এখন বাংলাদেশের পূর্ব প্রান্তই তো অশান্ত। আরাকান আর্মি যেভাবে রাখাইন প্রদেশ দখল করে নিয়েছে, মংডুতে
পুরোপুরি তাদের দখলে চলে গেছে। 270 কিলোমিটার পুরো অঞ্চল বাংলাদেশ এবং মায়ানমারের সীমানায় নাফ নদী আছে। নাফ নদীতে আরাকান বাহিনীর টহল চলছে, পণ্য চলাচল কিছু চলতে পারছে না, এবং রোহিঙ্গাদের তারা খেদাচ্ছে। এই রোহিঙ্গারা আবার মায়ানমারের জুন্টা বাহিনীর সমর্থক। 10 লক্ষ রোহিঙ্গা ইতিমধ্যেই বাংলাদেশে আছে, আরো 4.5 লক্ষ রোহিঙ্গাকে আরাকান আর্মি মায়ানমারের জমি থেকে তাড়াবে, তারা বাংলাদেশে আসবে। তাহলে বাংলাদেশ এই চাপ নিতে পারবে? ইতিমধ্যে সেন্ট মার্টিন দ্বীপের সঙ্গে বাংলাদেশের মূল ভূখণ্ডের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন, কারণ আরাকান আর্মি নাফ নদীতে কোনো রকম যান চলাচল মানে নৌকা চলাচল, লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে, কেউ যেন যেতে না পারে। এখন মায়ানমার দ্বিখণ্ডিত হবে, আজ না হয় কাল। তাহলে আরাকান আর্মির সঙ্গে ইউনুসের কথা বলতে হবে। আগে চট্টগ্রাম, কক্সবাজার, সেন্ট মার্টিন দ্বীপের নিরাপত্তা সুরক্ষিত করুক জঙ্গি ইউনুসের অন্তর্বর্তী সরকার, তারপর ভারতের দিকে চোখ তুলে চাইবে। আর যদি অশান্তি আর জঙ্গি হানার চেষ্টা করে, ওই চোখ আমরা উপড়ে নেব, ওই হাত আমরা ভেঙে দেব, ঘরে ঢুকে আমাদের সেনা জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেবে। জঙ্গি ইউনুস সেটা শুনে রাখুন। তার আর একটা অ্যাচিভমেন্ট কি জানেন? 696 কোটি টাকা ইউনুসের কাছে বকেয়া আছে বাংলাদেশের কর বিভাগে। ইউনুসের সরকার সেই কর মুকুব করে দিয়েছে, মানে ইউনুসকে দিতে হবে না। এবং গ্রামীণ ব্যাংক 2029 সাল পর্যন্ত বাংলাদেশে সরকারকে কোনো কর দেবে না, অর্থাৎ নিজের ব্যবসায়িক স্বার্থটা সুরক্ষিত করলেন। বাংলাদেশের ব্যাংকিং ক্ষেত্রে নিয়ম আছে 65 বছরের পর কেউ আর শীর্ষ পদে থাকতে পারবেন না। ইউনুস সবকিছুকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে 75 বছর পর্যন্ত ম্যানেজিং ডিরেক্টর ছিলেন বাংলাদেশের গ্রামীণ ব্যাংকে। এই লোকটা কত বড় ভণ্ড, কত বড় দুর্নীতি পরায়ণ সেটা বাংলাদেশের মানুষ জানে। বাংলাদেশের গরিব মানুষকে শোষণ করে কোটি কোটি ডলার ইউনুস কামিয়েছে। সেই টাকা সে ক্লিন্টন ফাউন্ডেশনকে দিয়েছে। হিলারি ক্লিন্টনের নির্বাচনী প্রচারে তহবিল জোগানোর দায়িত্ব ছিল ইউনুস। তার পুরস্কার স্বরূপ বাইডেন প্রশাসনের ডিপ স্টেট, আমেরিকার আইএসআই জঙ্গি জিহাদিদের মদদ দিয়ে ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে। একেবারে ডিল, একেবারে ডিল। কেন গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে ইউনুসকে অপসারণ করা হয়েছে, কেন তার উপর কর ধার্য করা হয়েছে? ইউনুস প্রতিশোধ নেবার সুযোগ খুঁজছিলেন। সেই প্রতিশোধ নিতে তাকে সহায়তা করেছে আমেরিকার ডিপ স্টেট, বাংলাদেশের জামাত, হিজবুত এবং পাকিস্তানের আইএসআই। এখন সেটা দিনের আলোর মতো স্পষ্ট। বিভিন্ন পশ্চিমী গণমাধ্যমে বিস্তারিতভাবে এই কনস্পিরেসির বিষয়টা লেখা হচ্ছে। তবে শেখ হাসিনাও বাংলাদেশের এই পরিস্থিতি সম্পর্কে তার দায়িত্ব এড়াতে পারেন না। তিনি বাংলাদেশের উন্নয়নের জন্য চেষ্টা করেছিলেন, পদ্মা সেতু করেছেন, সেখানেও ইউনুস বাধা দিয়েছিল যাতে বিশ্বব্যাংক, আইএমএফ লোন না দেয়। বাংলাদেশে মেট্রো করেছেন, অনেক এক্সপ্রেসওয়ে হয়েছেন। অন্তত বাংলাদেশের মানুষ হাসিনার সময় 1 কিলো আলু অন্তত কিনতে পারতেন বাজারে গিয়ে। তাদের মাছের কাঁটা কিনে সন্তুষ্ট থাকতে হতো না। হ্যাঁ, তিনি স্বৈরাচারী ছিলেন, বিরোধী স্বর স্তব্ধ করেছেন, নির্বাচনের নামে প্রহসন করেছেন। আমি হাসিনাকে, আওয়ামী লীগকে সার্টিফাই করতে চাই না, কিন্তু এগুলোও তার অ্যাচিভমেন্ট, এগুলোকেও মনে রাখতে হবে। শেখ হাসিনার উপর প্রাণঘাতী হামলা তো কম হয়নি। গ্রেনেড বিস্ফোরণে তিনি তো মারাই যাচ্ছিলেন। সেই মামলায় সবাইকে বেকসুর খালাস করা হয়েছে, তার পরিবারের সদস্যদের খুন করা হয়েছে, বাবা, মা, ভাই, বোন। শুধু হাসিনা রেহানা ছিলেন না বলে বাঁচতে পেরেছিল। আপনি যদি ওরকম দায়িত্বে থাকতেন এবং আপনার পরিবার নিশ্চিহ্ন হয়ে যেত জঙ্গি, জিহাদি এবং সামরিক বাহিনীর একটা অংশের বিশ্বাসঘাতকতায়, আপনি কি
স্থির থাকতে পারতেন? এই প্রশ্নটাও বাংলাদেশের সাধারণ মানুষের কাছে আমার রইল। এখন ইউনূস এই ছকটা করেছে নিজের অপদার্থতা ঢাকতে, ভারত বিরোধী জিহাদ বা সার্ককে পুনরুজ্জীবন করবে। আরে পাকিস্তান যতক্ষণ না জঙ্গি কাঠামো ধ্বংস করছে, ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপকে মদত দেওয়া বন্ধ করছে, ততদিন সার্ক হবে না। আমাদের তো বিমস্টেক আছে, কলম্বো প্ল্যান আছে। এটা হচ্ছে ইউনূসের এক নতুন ছক। সার্ককে পুনর্গঠন করো, সার্ককে অভিন্ন কারেন্সি করো। তবে বাংলাদেশের মানুষ ইউনূসকে তাড়াবে। তারা বুঝছেন, নিজের জীবন দিয়ে বুঝছেন যে কি ছিল এখন কি হলো। এই সমস্ত বিষয় থেকে নজর ঘোরাবার জন্যই ভারত বিরোধী অবস্থান, জাতীয় ঐক্য, মুক্তিযুদ্ধের স্মারকের অবমাননা, ভাঙচুর করা, ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন করা এবং জুতো পায়ে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদস্থলে চলে আসা, অর্থাৎ পদে পদে মুক্তিযুদ্ধের স্পিরিটকে অপমান করা। এটাই ইউনূস আর তার জঙ্গি শাসকদের একমাত্র কর্মসূচি। বাংলাদেশের মানুষ এটা বুঝছেন এবং আমার যেটা মনে হয়, তাদের প্রতিবাদ এবার ভাষা পাচ্ছে, রাস্তায় সেই প্রতিবাদ আস্তে আস্তে সংগঠিত হচ্ছে। তারাও জানেন প্রতিবাদ সচেতনতার ভাষা। তাই 13ই ডিসেম্বর বাংলাদেশে যেভাবে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় ছোট ছোট সমাবেশ করেছে, তাতে যেভাবে সাধারণ মানুষ উপস্থিত হয়েছে, এটাই প্রমাণ করে যে বাংলাদেশের মানুষের মোহভঙ্গ হচ্ছে এই অন্তর্বর্তী ইউনূস প্রশাসনের বিরুদ্ধে।